আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি S9 LTCর পক্ষ থেকে। আজকের ক্লাসের বিষয় লজ অ্যান্ড প্র্যাকটিসেস। আমরা যথারীতি আমরা অ্যাপসে ঢুকে আমাদের এমসিকিউ গুলো পড়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। প্র্যাকটিস মডেল টেস্ট আমরা সিলেক্ট করলাম। আমরা প্রথমে মিডিয়াম থেকে শুরু করি। আচ্ছা, সরি, হ্যাঁ বলেন, কেউ কিছু বলছেন? কি কি চালু হয়ে গেছে? স্যার, বুঝতে পারিনি। এটা কি চালু হয়ে গেছে কিনা? আপনার কথা বুঝতে পারছি না আমি। স্যার, ইজি হয়ে গেছে? ইজিটা হয়নি। আমরা কেবল শুরু করলাম। হ্যাঁ, আমরা এখন কেবল শুরু করলাম। আমরা 45 জন আছি, এখন কেবল শুরু করছি, এই যে 46 জন আছি। আপনার আমরা ইজিটা বাদ দিচ্ছি আপাতত। আমরা মিডিয়াম এবং হার্ড, তারপরে ডিসকাশনের পরে যদি সময় পাই ইজিটা দেখব। কারণ গতদিন ক্লাসে দেখা গেছে যে ইজি করেছি, মিডিয়াম করেছি, হার্ড করার আর সময় পাইনি। তো হার্ডই তো সবচেয়ে বেশি দরকার হয়তো, তাই না? ইজিটা ইজিলি বুঝতে পারবেন, সেজন্য মিডিয়াম থেকে শুরু করলাম। লজ অ্যান্ড ক্যাটাগরি হলো লজ অ্যান্ড প্র্যাকটিস, ডিফিকাল্টি লেভেল মিডিয়াম। প্রশ্নটা হলো টু ওপেন, হ্যাঁ একটা সমস্যা হচ্ছে। আচ্ছা, সরি। To open a private limited company account, which of the following document is not required? মানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যাকাউন্ট খোলার জন্য, আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যাকাউন্ট খুলি না, অ্যাকাউন্ট খোলার জন্য কোনটা দরকার নেই বলেছে, তার মানে এই তিনটা দরকার আছে। দেখেন, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, মানে এটা হলো প্রথম সার্টিফিকেট, বা এইটা যে কোম্পানি সেটা এইটা প্রমাণ করে যে সে কর্পোরেট, মানে একটা কোম্পানি হিসেবে সার্টিফাইড বা লাইসেন্স আর কি। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড মেমোরেন্ডাম অফ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, এই দুইটা জিনিস, এবং লিস্ট অফ ডিরেক্টরস, এই কয়টা জিনিস লাগে। কিন্তু সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট, আসলে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট তো লাগে না, ডেট অফ কমেন্সমেন্টটা লাগে, ডেট অফ, এইটা লাগে না। তো আমাদের উত্তর হবে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট, কারণ এখানে বলছে টু ওপেন এ প্রাইভেট লিমিটেড কোম্পানি অ্যাকাউন্ট হুইচ অফ দ্য ফলোইং ডকুমেন্ট ইজ নট রিকোয়ার্ড। আমাদের তিনটা হলো দরকার হয় অ্যাকাউন্ট খোলার জন্য, কিন্তু এটা আসলে কোনো ডকুমেন্টই না সেরকম, এটা দরকার হয় না। স্যার, সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট এটা দিয়ে কি বোঝানো হচ্ছে স্যার? ওইটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, বা আমার তো জানা মতে আহ, ওইটা কিছুই না, ওরকম কিছু আছে বলে আমার জানা নাই, ওটা ভুল। এটা এটা পাবলিক লিমিটেড কোম্পানি ক্ষেত্রে লাগে যে স্যার। হ্যাঁ। হুম। স্যার, পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেডের মধ্যে পার্থক্য হচ্ছে মনে হয় কমার্সমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সার্টিফিকেট সার্টিফিকেট কর্পোরেশন মানে আর জিএসি দৈনিক কোম্পানি সবগুলোই তো থেকে। আর জেএসসি থেকেই তো নিবে, সবগুলোই, সব এই তিনটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, এটা এটা তো এই যে এইটা সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন। হুম। এটা তো আরজেএসসি থেকেই নেবে, কিন্তু সার্টিফিকেট অফ কমেন্সমেন্টটা আসলে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট না, এইটাই সার্টিফিকেট, মানে কমেন্সমেন্ট মানে শুরু করা, হ্যাঁ, ইনকর্পোরেশনটা শুরু করা, সার্টিফিকেট হলো এইটা, ঠিক আছে? কিন্তু এইরকম কোনো সার্টিফিকেট আছে বলে আমার জানা নাই, এটা তো উত্তরটা আসলে জিনিসটা ভুল, বা এই জিনিসটা লাগছে না আমার জানা মতে, এরকম কিছু নাই। এটাই হলো, মনে করেন যে আপনি একটা কোম্পানি শুরু করতে যাচ্ছেন, মানে কমেন্স শুরু করছেন, তখন কি নিতে হবে? এই সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নিতে হবে, তাই না? নাকি? না স্যার, এটা এটা যদি থাকতো এটা যদি থাকতো তাহলে এটা তো অ্যাকাউন্টে স্যার লাগতো, এটা পাবলিক অ্যাকাউন্ট লিমিটেডে খোলার জন্য লাগে না, লাগতো। পাবলিক লিমিটেড কোম্পানির জন্য লাগে। পাবলিক লিমিটেড লাগে? জি জি। তাহলে কমেন্সমেন্ট মানে কি? ওইটা লাগে। এই সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট কি জিনিস? একটা হচ্ছে এক্সকিউজ কমিটি। মি স্যার,
আরম্ভ করা বা শুরু করা বোঝাচ্ছে স্যার এটা এখন। শুরু জি করা স্যার, বোঝাচ্ছে। হ্যাঁ, আসসালামু হ্যাঁ, আলাইকুম স্যার। স্যার, এটা তো ওয়ালাইকুম স্যার আসসালাম। আমাদের আগেও পড়িয়েছিল স্যার, ফাউন্ডেশন ট্রেনিং এ পড়িয়েছিল পাবলিক লিমিটেড হ্যাঁ হ্যাঁ কোম্পানি হ্যাঁ আর বলেন। প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একমাত্রই আচ্ছা পার্থক্য, প্রাইভেটের ক্ষেত্রে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট লাগবে না আর পাবলিকের ক্ষেত্রে লাগবে। তাহলে আচ্ছা স্যার আচ্ছা এটা আচ্ছা কিভাবে স্যার আমরা আনসার হিসেবে পাবো? এটা এটার প্রশ্নটা কি ছিল? এটা তো প্রশ্ন আপনার আপনার কথা অনুযায়ী ঠিকই আছে। এখানে প্রাইভেটে এটা লাগবে না লাগবে না বলেছেন। এর প্রাইভেটে স্যার লাগবে না স্যার, পাবলিকে অবশ্যই লাগবে হ্যাঁ স্যার। ঠিক 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 তো ঠিকই এটাই, বলেছি, হ্যাঁ স্যার। এখানে জি প্রাইভেটে স্যার, লাগবে না, হ্যাঁ এই হ্যাঁ, জন্য তো এই উত্তরটা। হ্যাঁ জি ঠিকই স্যার, আছে। আচ্ছা তার ঠিক মানে আছে স্যার স্যার। এখানে প্রাইভেটের জায়গায় যদি পাবলিক হয় তাহলে এই আনসারটা কাউন্ট অবশ্যই হবে। লাগবে, এটা অপশনটা হ্যাঁ থাকবে। হ্যাঁ হ্যাঁ তখন থাকবে, তখন লাগবে। জি, হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। আচ্ছা, তা আমি মনে করছি যে কমেন্সমেন্ট মানে শুরু করা, তাহলে এই যে ইনকর্পোরেশন মানে কোম্পানি হিসেবে স্যার সে স্যার এটা স্বীকৃতি 1994 প্রাপ্ত সালের হলো। 100 হুম, কোম্পানি অ্যাক্টের 150 নম্বর স্যাংশন অনুযায়ী স্যার এটা এটা দেয় আরজিএসসি। কোনটা এটা কোনটা? লাগে স্যার পাবলিক লিমিটেড এই কোম্পানিতে। পাবলিক লিমিটেড কোম্পানিতে ওখানে জি স্যার। হলো তখন হলো পাবলিক লিমিটেড হিসেবে এটা স্বীকৃতি প্রাপ্ত হয়, বুঝতে পেরেছি। স্যার এটা আপনি জি তার স্যার। যেটা মানে বলছেন আচ্ছা শুরু আচ্ছা করা, ঠিকই কার্যক্রম আছে, শুরু করার অনুমোদন বোঝা পত্র। গেছে। আপনাদের কথাতেই একটা উত্তর চলে এসেছে, সেটা হলো এই যে এটাও সার্টিফিকেট এটাও সার্টিফিকেট। এটা হলো ইনকর্পোরেশন মানে কোম্পানি, আর কমেন্সমেন্ট মানে হলো সেটা পাবলিকের কাছে চলে যাবে, সেটা হলো 50-এর ঊর্ধ্বে যখন এটার শেয়ার হোল্ডার হবে তখন এটা কমেন্সমেন্টের দিকে চলে যাবে, তাই না? ঠিকই এটা আছে, স্যার ওই ঠিক আছে। কার্যক্রম শুরু করার অনুমোদন, অনুমোদন পত্র, হ্যাঁ হ্যাঁ ওই পাবলিক হিসেবে কার্যক্রম শুরু করার অনুমোদন। আর এটা হলো অনুমোদন পত্র। ইনকর্পোরেশন বা কর্পোরেট হিসেবে কার্যক্রম শুরু করার অনুমোদন, মানে কোম্পানি হিসেবে। এই দুইটা জি জি ঠিক আছে, থ্যাংক ইউ, আপনাদেরকে ধন্যবাদ। In case of payment of a deceased, in case of payment of deceased account, which one of the following documents should be taken? আমরা জানি যে এই deceased অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা কি নেই, লেটার অফ ইনডেমনিটি নেই, তাই না? জি জি স্যার। Order Nishi and order Absolute are issued by Court of Law. Court of Law এই order Nishi and order Absolute. Order Nishi এবং order Absolute কি কেউ বলতে পারবেন? স্যার এক্সকিউজ মি স্যার, এটা গার্নিশি জি অর্ডারে বোঝাতে চাই স্যার। গার্নিশি জি অর্ডারের মধ্যে স্যার অর্ডার নিশি আর অর্ডার হ্যাঁ অ্যাবসলিউটটা থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে কি এটা? স্যার এটা হচ্ছে স্যার কোর্ট থেকে স্যার কোনো অ্যাকাউন্ট স্যার বন্ধ করার আদেশ আসে ব্যাংকের কাছে স্যার, এটা দিবে হুম, শুধুমাত্র কোর্ট, বাংলাদেশ ব্যাংক দিবে না। যেমন বাংলাদেশ ব্যাংক আমাদেরকে ফ্রিজ করার জন্য, ডিফ্রিজ করার জন্য যে অর্ডারটা দেয়, এরকম কোনো বাংলাদেশ ব্যাংকের অর্ডার না। এটা শুধুমাত্র কোর্ট থেকে কোনো একজন, মনে করেন আমার কাছ থেকে কেউ একজন টাকা পাবে, মানে সে আমাদের অ্যাকাউন্ট হোল্ডার না আমার ব্যাংকের, কিন্তু আমার এই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। মনে করেন আমার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের আমি একজন অ্যাকাউন্ট হোল্ডার, কিন্তু বাইরের একজন লোক আমার কাছে 5 লক্ষ টাকা পাবে। কিন্তু সে যখন আমি বারবার তাকে মানে ইয়ে হুম, করছি, সে কিন্তু ক্ষমতা বলে আমার আমার দেওয়া চেকের ক্ষমতা বলে সে চাইলে সরাসরি কোর্টে আমার বিরুদ্ধে আবেদনপত্র দাখিল করতে পারে। তখন কোর্ট থেকে একটা মামলা হুম। আসে যে ব্যাংকে আপনি ওই অ্যাকাউন্ট হোল্ডার, আপনাদের অমুক অ্যাকাউন্ট হোল্ডার অ্যাকাউন্টটা আপনার গার্নিশি অর্ডার বলে আপনার অ্যাকাউন্টটাকে হোল্ড করতে হবে, এটাকে ইনঅপারেটিভ কিংবা হোল্ড করে রাখতে হবে। এটাই স্যার আমাদের অর্ডার নিশি, তারপর ইয়ে বোঝায় আর কি স্যার। অর্ডার অ্যাবসলিউট, এখানে দুইটা ধরন গার্নিশি অর্ডারের মধ্যে স্যার। স্যার আমি ঠিক কিনা স্যার আমি জানি না, তবে আমার আচ্ছা, এই আইডিয়াটা স্যার দুইটার এটাই ছিল। হ্যাঁ ওই পর্যন্ত ঠিক আছেন, ওই পর্যন্ত আপনি ঠিক আছেন। আর অর্ডার ওটা নিশি আর অর্ডার ক্লাসিফিকেশন হতে অ্যাবসোলুট পারে। এর মধ্যে একটা পার্থক্য আছে। জি এটা স্যার। হুম। এটার পার্থক্য আছে একটা। এটা হলো যে অর্ডার নিশিটা আমি জানি সেটা হলো যে এটা সাময়িক দিল, হ্যাঁ সাময়িক অর্ডারটা দিল হুম হুম। এই শর্ত সাপেক্ষে যে এটার বিরুদ্ধে যদি ওই যে যা বিরুদ্ধে এই অর্ডারটা হলো সে যদি জি স্যার। আত্মপক্ষ সমর্থন করে কোনো কিছু করে তখন তাহলে এটা বাতিল হতে পারে, তখন কোর্ট চিন্তা করবে। আর যদি সেটা দিতে না পারে তাহলে তখন এটাকে অর্ডার অ্যাবসোলিউটে অ্যাবসলিউট রূপান্তর হয়ে যাবে। করবে। আচ্ছা এই আর আচ্ছা কি। স্যার। জি অ্যাবসোলিউট জি হয়ে স্যার, যাবে। জি থ্যাংক ইউ স্যার ক্লিয়ার করার জন্য। যেটা হচ্ছে ইনিশিয়াল ওয়েলকাম। আর অর্ডার অ্যাবসলিউটটা হচ্ছে ফাইনাল, এটাই। হ্যাঁ 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 হ্যাঁ, জি। The banking companies in Bangladesh are regulated under the provision of Bank Companies Act 1991.
Which one is or are the essential elements of a contract? একটা কন্ট্রাক্টের essential element কোনটা? All of the above. ফ্রি কনসেন্ট মানে কোনো জোর জবরদস্তি ছাড়াই মানে সম্মতি। লিগ্যালিটি অফ দ্য অবজেক্ট, যে অবজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে, যেটা নিয়ে কাজ করা হচ্ছে সেটা অবৈধ হবে না, বৈধ হবে। লফুল কনসিডারেশন, যে বিষয়টা বা যে কাজের জন্য, যে অ্যাক্টিভিটির জন্য করা হচ্ছে, সেই অ্যাক্টিভিটির মধ্যে লফুলনেস থাকতে হবে, তাহলে এটা কন্ট্রাক্টটা ভ্যালিড হবে। What is the negotiable instrument? Negotiable instrument কি? Promissory notes, bill of exchange and check. A promissory note is an unconditional promise. তাহলে ডিপি নোটটা তো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। হুম হুম অবশ্যই। When a check is given for collection till the proceeds are collected, the banker holds the check as an agent. আচ্ছা, এটা হলো কালেকশনের জন্য যখন ওই যে চেক দেওয়া হয়, তখন কালেকশন না হওয়া পর্যন্ত ব্যাংকার চেকটাকে ধরে রাখে কি হিসাবে? এজেন্ট হিসাবে। ঠিক আছে। Collection banker is one who collects the proceeds of check. Proceeds of check মানে চেকের টাকা for a customer. The use of laundered funds to purchase high value assets and luxury items typically occurs in the integration stage of money laundering. কারণ প্রথমে টাকা মানি লন্ডারিং এর যে টাকাটা বা সরি দুর্নীতির যে টাকাটা, সেটা প্লেস করা হয় কোথাও, মানে কোনো আর্থিক প্রতিষ্ঠানে, কিন্তু তারপরে এটা লেনদেনের মাধ্যমে লেয়ারিং হয়, তারপরে এটা জমি বা বাড়ি কিনে এটা ইন্টিগ্রেশন মানে সরাসরি অর্থনীতিতে ঢুকে যায়। তবে অনেক সময় এই প্রশ্নটা আসে যে টাকাটা যদি প্রথম প্লেসটাই হয় জমি কেনার ক্ষেত্রে বা বাড়ি কেনার ক্ষেত্রে, তাহলে ওইটাই কিন্তু প্লেসমেন্ট হবে। এটা খেয়াল রাখেন, এই জিনিসটা ক্লিয়ার কিনা সবার? যদি দুর্নীতির টাকা বা অবৈধ টাকা, অবৈধভাবে উপার্জিত টাকা প্রথম প্লেসমেন্টটাই হয় বাড়ি কেনার ক্ষেত্রে বা জমি কেনার ক্ষেত্রে, তাহলে পারে কিন্তু ওটাই প্লেসমেন্ট। ক্লিয়ার? অর্থাৎ স্যার অবৈধ টাকার হুম ফার্স্ট স্টেপটাই হচ্ছে প্লেসমেন্ট। হ্যাঁ, ফার্স্ট স্টেপটাই প্লেসমেন্ট, কিন্তু প্লেসমেন্টটা জি জি। সাধারণত এই আর্থিক প্রতিষ্ঠানেই হয়ে থাকে। কিন্তু হ্যাঁ হ্যাঁ বাই চান্স যদি মানে এরকম যদি বলা হয় যে আর্থিক প্রতিষ্ঠানে শুধুমাত্র আর্থিক প্রতিষ্ঠানেই যে প্লেসমেন্ট, সেটা কিন্তু না, ওখানেও হতে না। পারে। ওখানেও যদি প্রথম জি হয় জি, তাহলে ওইটাই প্লেসমেন্ট। ওটাই ওটা তখন প্লেসমেন্ট। ইন্টিগ্রেশন না, কারণ ওইটা তো ওই হয় কি যে দেখা যায় যে মনে করেন যে প্লেসমেন্টটা কিভাবে হয়, আহ, উম, আহ, মানে আপনি ওই গ্রামে একটা মসজিদে বা মাদ্রাসায় টাকা দিয়ে দিল, হ্যাঁ, হ্যাঁ ওটাই প্লেসমেন্ট। মাদ্রাসা গড়ার ক্ষেত্রে, তাহলে সরাসরি দানটাও তো প্লেসমেন্ট হচ্ছে, তাই না? মানে ওখানে জি জি জি, তাহলে মানে দান করে কি হচ্ছে, ওইখানে সে সমাজপতি হয়ে যাচ্ছে, মানে সমাজের একটা প্লেসমেন্ট নেতা হচ্ছে। হয়ে হ্যাঁ গেল না? মনে করেন যে একটা জি মাদ্রাসা জি করে দিল, জনগণ ভাবলো যে এ হলো অনেক দাতা, কিন্তু আসলে হুম, দান করেছে তো ওই দুর্নীতির টাকা দিয়ে। তাহলে প্লেস করেছে কোথায়? পাওয়ার কেনার জন্য, উদ্দেশ্যটা পাওয়ার কেনার জন্য। অথবা একটা স্কুলই করলো, মাদ্রাসা না করে একটা স্কুল করলো, অথবা একটা ব্রিজই করে দিল, দেখা যাচ্ছে যে হ্যাঁ ছোটখাটো একটা কালভার্ট করে দিল, কিন্তু তাহলে প্লেসমেন্ট করেছে এই এই পাওয়ার পলিটিক্স করার জন্য। An agreement made by a minor is a void agreement. মানে মাইনর যদি মাইনরের সাথে এগ্রিমেন্ট হলো, এটা হলো ভয়েড মানে বাতিল। Bank accounts open basically in relation to Contract Act 1872. কন্ট্রাক্ট অ্যাক্টে মানে আমাদের যে ফর্মটা, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম বা অ্যাকাউন্ট, এটা আসলে একটা চুক্তিপত্র, তাই না? চুক্তিপত্র। হ্যাঁ What a banker do when he or she receives a check for clearing? What a banker do, যখন কি করে ব্যাংকার when he receives a check for clearing? ক্লিয়ারিং এর জন্য যে চেক রিসিভ করে তখন আসলে কি করে? Put special crossing.
এটা ঠিক আছে কিনা বলেন তো? মানে আজকে জি স্যার। লটা কিন্তু আমি আসলে পড়াতে ভয় পাচ্ছিলাম, লটা খুব কঠিন। হ্যাঁ স্যার। স্যার কোড স্পেশাল, স্পেশাল ক্রসিং, জি স্পেশাল জি, ক্রসিং এ তো ব্যাংকের মারবে তাই না? ক্রসিংটা হুম, করতে হয় আর কি, হুম। এটাই। ওই যে ব্যাংকের নাম লেখা থাকবে তাই না ক্রসিং এ? জি জি স্যার। জি ব্রাঞ্চ জি জি। শুড কিপ রেকর্ডস নর্মাল অন, ক্রসিংটা পুরাই টাকা হ্যাঁ ওই কাস্টমার করবে না? কাস্টমার করবে, হ্যাঁ। জি, branch should keep records on customers identification, account files and business correspondence for minimum 5 years even after the account is closed. অ্যাকাউন্ট ক্লোজড হওয়ার পরেও 5 বছর এই অ্যাকাউন্ট ওপেনিং ফাইলস, আইডেন্টিফিকেশন, বিজনেস করেসপন্ডেন্সের যে কাগজপত্র সেটা সংরক্ষণ রাখতে হবে। To maintain secrecy of account of a customer is contractual obligation of the banker. Secrecy maintain করা হলো contractual obligation ব্যাংকারের। Which banker gets protection under Section 85 of Negotiable Instrument Act 1881? Paying bank. এটা আসলে এখন এই সেকশন 85-এ কি আছে সেটা দেখতে হবে। হ্যাঁ, সেখানে প্রোটেকশনের কথা লেখা আছে পেইং ব্যাংকের জন্য। এই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা এটা কি পড়েছেন আপনারা? বিশাল, স্যার এটা বিশাল চ্যাপ্টার স্যার, মাথা অনেক ঘুরায় এটা বিশাল পড়তে। স্যার, হ্যাঁ। হালকা আচ্ছা, হালকা। ওই ওই আপনারা ধারাবাহিক কি এটা ওই যে রিসোর্স 44 রিসোর্স আছে না, ওর মধ্যে এটা দেওয়া আছে, ওটা কি দেখেছেন? ওটা দেখেছেন? মানে সব মানে ওখানে কি কি মানে পিডিএফ গুলো সবগুলো দেখেছেন কিনা? না ওখান থেকে কিন্তু এখান থেকে দেখি না, আপনাকে কিন্তু এমনি পড়ছি স্যার। এটা এটা অন্য বই থেকে পড়ছি এমনি। অন্য বই থেকে পড়েছেন না? হ্যাঁ, খুবই ভালো। এখানে স্যার সেকশন গুলা মনে রাখা 01 জরুরি। স্যার 01 আরেকটা বিষয়, আমি তো এটা আগে বলছেন কিনা জানি না, মানে আগামীকাল যে সেকশনটা পড়ানো হবে সেটা যদি আগে থেকে আমাদেরকে বলে দেওয়া হয় সেটা সম্পর্কে একটু প্রিপারেশন নেওয়া যাবে। সিরিয়াল সিরিয়াল আমি আসলে আজকে তো লটা পড়াতে চাচ্ছিলাম না, কিন্তু যেহেতু বলেছি সিরিয়াল, সেহেতু লটা পড়াচ্ছি জি, স্যারকে মানে বলতেছি, পূর্ব থেকে আমার কাছে। প্রিপারেশন থাকবে। স্যার কথাটা, স্যার মনোযোগের কথাটা শুনুন স্যার। লাস্ট ম্যানেজারিয়াল যে ট্রেনিং গুলো হচ্ছে আমাদের ব্যাংকে, এনআই থেকে জি ধরেন জি 23 থেকে 10-15টা প্রশ্ন আসতেছে প্রত্যেকটা ম্যানেজারিয়াল ফাংশন ট্রেনিং আচ্ছা যেটা আচ্ছা, হচ্ছে ম্যানেজারিয়াল। হ্যাঁ, হ্যাঁ এনআই জি জি থেকে জি, এটা 4-5টা করে পড়তে আসছে হবে এনআই থেকে। অবশ্যই। হ্যাঁ, এটা একটু গুরুত্ব দিতে হবে সবাইকে। আচ্ছা, এটা এটা এই জন্যই আমি এটা ওপেন করলাম। ভরসা দেখি, এই যে এই আমার জানা আমার মনে হয় দিয়েছি আমি। এই যে এই সার্কুলারটা পড়েছেন? এখানে কিন্তু দাগানো আছে, আপনার 5 মিনিট সময় লাগবে এটা পড়তে। এখানে হাইলাইট করা আছে। স্যার চাইলে আমি আপনাকে আর প্রশ্ন ইন্টারনেট, দিতে পারি স্যার। ক্লাস যেটা ম্যানেজার ফাংশন ট্রেনিং এর যে প্রশ্ন, তাহলে আপনাকে আমি পাঠাতে পারি আচ্ছা স্যার আচ্ছা, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ আমাকে দিয়েন, আমাকে দিয়েন। আচ্ছা, এই যে ইন্টারন্যাশনাল ট্রেড, এটা কিন্তু 37 পেজ। এখানে কিন্তু ব্যাপক বর্ণনা দেওয়া আছে ইন্টারন্যাশনাল ট্রেড নিয়ে তাদের সমস্যা, সেটা দেখবেন। স্যার এগুলাতে একটু হাইলাইট করে দিলে বেটার হয় আর কি, এখন তো সময় কম কোনটা আমাদের। কোনটা কোনটা? ইন্টারন্যাশনাল ট্রেড, ও তারপর না, নেগোশিয়েবল। ইন্টারন্যাশনাল ট্রেড ওই পয়েন্ট আকারেই দেওয়া আছে, আপনি শুধু হাইলাইট তো হাইলাইটের মতো করেই তো দেওয়া আছে খুব সুন্দর করে। আপনি মানে ওভাবে পড়বেন না, একটু চোখ বুলাবেন, ভালো লাগলে তখন আগাবেন। আম, আমার তো মনে হয় দিয়েছি আর, কিন্তু তো পাচ্ছি না। আরেকটা স্যার, স্যার শরিয়াতে সূরা বাকারা, সূরা এই রুম, সূরা হ্যাঁ হ্যাঁ ইমরান। এগুলো হ্যাঁ, একটু স্যার একটু পড়াইতে হবে স্যার।
ওগুলোতে কি ধরছে ওগুলো ইস্যুডার? স্যার এগুলোতে স্যার ভার্স গুলো ধরছে স্যার, কোনটা কোন ওই ভার্সে কোন ভার্স। আয়াতে আছে। হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা স্যার সূরা মাইদাও আছে, রুম আছে, তারপর বাকারা আছে, ইমরান আছে স্যার। নিচেও আছে স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার নিসাও আছে। স্যার আমাদের একটা শরিয়া রিলেটেড, এই যে ম্যাডাম যেটা বললো ওই রিলেটেড প্লাস হচ্ছে স্যার মাস্টার সার্কুলার 26 আর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, এই তিনটা মিলে যদি স্যার একটা দিন ক্লাস নেওয়া যেত হ্যাঁ তাহলে হ্যাঁ উপকার স্যার, হতো। খুব বেশি ভালো হয় আচ্ছা স্যার। ভালো হবে স্যার এটা আমাদের জন্য। অ্যাটেনশন প্লিজ, সবাই অ্যাটেনশন প্লিজ। আজকে তো আমাদের প্রোগ্রাম হয়েছিল তো ব্যবসা মানুষ ব্যবসা উন্নয়ন, ওখানে মান্নান স্যার যেটা বলছে আর কি, এটা সরিয়ে আর জেনারেল ব্যাংকিং বই বেশি প্রশ্ন আসবে, এটাই বলছে স্যার আজকে প্রোগ্রামে। তাহলে স্যার আচ্ছা আচ্ছা জেনারেল ব্যাংকিং নিয়ে যদি আচ্ছা। প্রশ্ন আসে তাহলে স্যার মাস্টার সার্কুলার তো আমাদের জন্য ইম্পর্টেন্ট, শরিয়া মাস্টার সার্কুলার এমএল এর বিষয়গুলা আর এনআইএ। শরিয়ার মাস্টার সার্কুলার, আচ্ছা আচ্ছা। আচ্ছা এটা শরিয়া তাহলে তো, মাস্টার সার্কুলার 26 আর কি স্যার, আর ও এমএল মাস্টার সার্কুলার, এর আচ্ছা আচ্ছা। হ্যাঁ মাস্টার সার্কুলার 26 আমি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। হ্যাঁ আমি এই অ্যাপস থেকে, আপনার 5 মিনিট সময় লাগবে পড়তে। এই যে আচ্ছা এটা, আচ্ছা এটা আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ এই যে এভাবে আছে, আপনি শুধু এই জায়গাগুলো, এই যে এখানে যেরকম জায়গাগুলো আছে না, এটা একটু দেখবেন। হ্যাঁ এই জায়গাগুলো দেখবেন। এই যে প্রমিসরি নোট, এখানে হুইচ সেকশন অফ দ্য, এই যে এখানে প্রশ্ন লেখা আছে, হুইচ সেকশন অফ দ্য অ্যাক্ট ডিফাইন্স প্রমিসরি নোট, সেকশন 4, এই যে সেকশন 4। হ্যাঁ এভাবে করে, তাহলে একটু আপনার জন্য সুবিধা হবে একটু, মানে এই জায়গা থেকে এখানে ই করা আছে যে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এই যে এভাবে। হ্যাঁ আমি আপনাকে আজকে দিয়ে দিব গ্রুপে এটা। হ্যাঁ আচ্ছা স্যার থ্যাংক স্যার ইউ। আপনাকে আমি প্রশ্ন দিছি, হোয়াটসঅ্যাপে দেখিয়েন। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমরা এখন কোয়েশ্চেনটা একটু কোথায় আমাদেরকেও ছিলাম? দিলে ভাই একটু ভালো হয়, একটু প্লিজ আমাদেরকে একটু প্রোভাইড করিয়েন। আচ্ছা হ্যাঁ আপনার গ্রুপে গ্রুপে দিয়ে দিন, গ্রুপে দিয়েন। আচ্ছা আমরা কোথায় ছিলাম, ওই সেটা। ওটা স্যার ওভাবে দেওয়া যাবে না, এটা নিষেধ আছে স্যার, কারণ ও এটা আচ্ছা কনফিডেন্সিয়াল তো। ও আচ্ছা আচ্ছা। ও ওটা আচ্ছা 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 আপনাকে দিচ্ছি, আপনি মানে আপনার মতো সাজাবেন যে এটা আচ্ছা আচ্ছা যাদের বুঝতে থেকে। পেরেছি, আমি ওটা সাজিয়ে আমি আপনাকে ই স্যার করে দেবো। আপনি সাজিয়ে আচ্ছা স্যার আমাকে দেবেন এবারে এটা। শুরু। স্যার হোয়াটসঅ্যাপে সবাইকে গ্রুপে না দিয়ে আমাদের যে মেলের জুম আইডি দেওয়া হয় ওখানে দিলে স্যার ভালো হবে মনে হয়। জি জি, ওটা ওটা একটু কাইন্ডলি স্যার ওটা করা মেইলে। যায় স্যার। এটাই ভালো হয় স্যার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মেইলে। আপনি দিয়েছেন তো, আমি ওটা দেখে আপনি এটা করে দেবো। Admit all। আচ্ছা আর নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টটা আমি দিয়ে দেবো, যতটুকু পড়েছি ওখানে দাগানো আছে, ওইটা একটু দেখবেন। জি জি আচ্ছা স্যার। যাই হোক, আল্লাহ ভরসা। আমরা শুরু করি। মিস্টার লোকমান issued a check in favor of S9 LTC as tuition fees for purchasing a course. Here S9 LTC is holder in due course, তাই না? মানে লোকমান একটা চেক দিয়েছে S9 LTC কে, S9 LTC কি হুম। করছে, এটা ব্যাংকে নিয়ে গেছে। হুম তাহলে এই S9 LTC টা কি, হোল্ডার ইন ডিউ কোর্স, এই আর কি। স্যার স্যার পেমেন্ট জি ইন ডিউ কোর্স আর হোল্ডার ইন ডিউ কোর্স নিয়ে স্যার একটু ডিটেলস বলেন না স্যার, একটু ক্লিয়ার হয়ে যাক জিনিসটা। হোল্ডার ইন ডিউ কোর্স আর আর একটা পেমেন্ট ইন ডিউ কোর্স। পেই, পেমেন্ট ডিউ পেই কোর্স, জি পেমেন্ট স্যার, ডিউ কোর্স। পেমেন্ট ইন পেমেন্ট ইন ডিউ ডিউ কোর্স। কোর্স, ওই জি একই তো স্যার। কথা। পেমেন্ট হোল্ডারকেই তো আপনি পেমেন্ট দিবেন, পেমেন্ট না হলো না কাকে দিবেন স্যার, মানে, নাকি? স্যার বিষয়টা এরকম না, বিষয়টা আসলে যদি চেকের ফোর কর্নার ঠিক থাকে, হুম সাফিসিয়েন্ট গুড অ্যামাউন্ট ফেথ টাকা থাকলে থাকলে স্যার, হ্যাঁ স্যার। পেমেন্ট হ্যাঁ করতে হ্যাঁ পেমেন্ট হ্যাঁ করতে বলা হয়েছে। মেটেরিয়াল হ্যাঁ সবগুলো ঠিক ওইটাই তো। থাকলে এটাকে হ্যাঁ হোল্ডার ইন ওইটা হলো যে চেকটা পেমেন্ট দিবেন কি না, মানে উইদাউট নেগলিজেন্স অ্যান্ড ইন গুড ফেথ, উইথ গুড ফেথ অ্যান্ড উইদাউট নেগলিজেন্স। আপনি চেকটা দেখবেন, চেকটা দেখে পেমেন্ট যোগ্য কিনা, সেটা হলো পেমেন্ট ইন ডিউ কোর্স। আর হোল্ডার ইন ডিউ কাকে দিবেন, সেটা হলো যে চেকটা যে ধারণ করে আছে, যে তাকে আপনি স্বাভাবিকভাবেই, তাকে তো দিয়ে রাখছি। সে দেখা যাচ্ছে যে অন্য জায়গা থেকে চুরি করে নিয়ে এসেছে, কিন্তু আপনি কি বলতে পারবেন, আপনি এটা আপনার কাছে সেই ইনফরমেশন না আসা পর্যন্ত বা অ্যাকাউন্ট হোল্ডার না বলা পর্যন্ত আপনি কিন্তু এটা করতে পারছেন না। ওই জন্য বলছে জি স্যার। হোল্ডার ইন ডিউ কোর্স আর পেমেন্ট ইন জি ডিউ স্যার। কোর্স, জি মানে স্যার। পেমেন্ট দেওয়ার যোগ্য কিনা ওই পর্যন্ত আপনি ডিসিশন নিলেন, এবং দিবেন জি জি কাকে, হোল্ডার ইন ডিউ কোর্সকে দিবেন। এই জি স্যার। এটা হলো এই যে আমার মনে হয় ওপেন আছে এটা নাকি, এই তো এখানেই আছে। এখানে দেখেন এই যে এই জায়গাগুলো দেখবেন, এই পাশে বাম পাশে সুবিধা হলো যে বাম পাশে হেডলাইনটা দেওয়া আছে। এখন পড়া তো শেষ নাই, মানে এই 15 দিনে প্রিপারেশন নিয়ে মাথা খারাপ, মানে খুব বেশি মাথা খারাপ করেন না, যত বেশি আপনারা তো কাজ করেছেন, কাজ করার কারণে কিন্তু অনেক কিছু জানেন।
হ্যাঁ, শুধু মানে একটু উম, মানে সচেতন থাকবেন হ্যাঁ, আর বেশি আটকানোর ইচ্ছা টেনশন করবেন থাকলে না। তো স্যার অনেকভাবে আটকাতে পারবে স্যার, এটা নিয়ে স্যার হ্যাঁ, কনফিউজড হয়ে যাচ্ছি স্যার এই বারবার। একটা স্যার গুরুগার আটকানোর একটা ইচ্ছা প্রশ্ন থাকলে সবসময় তো আসতেছে, আটকাতে পারবেই। হুম হুম কালকে একটু অ্যাটেনশন বলেন। করতেছি, একটা হুম প্রশ্ন কিন্তু গুরুগার বারবার আসতেছে, ইনিশিয়াল ডিপোজিটকে কি ডিপোজিট বলা হয়? কনসিডারেশন ডিপোজিট, এটা বারবার আসতেছে প্রত্যেকটা কনসিডারেশন পরীক্ষায়। কনসিডারেশন কনসিডারেশন কি কি কোন প্রশ্নটা ডিপোজিট? আরেকবার কাইন্ডলি বলেন। হ্যাঁ, প্রশ্নটা কি? প্রশ্নটা কি? স্যার হোয়াট স্যার ইজ আমরা ইনিশিয়াল স্যার ডিপোজিট, আমরা এটাই যখন আমরা একটা যখন অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংক অ্যাকাউন্ট যে ওপেন করি, আপনি রাখে আমি বলি, আমরা যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করি না প্রথম দিন, একটা আমরা ইনিশিয়াল ডিপোজিট করি। হুম ইনিশিয়াল ডিপোজিট করলে যে টাকাটা জমা হয় তাকে কি বলা হয়? এই প্রশ্নটা আসে সব সময়, কি যেটা বলা আমরা হয় বলেন কনসিডারেশন তো? বলি, কনসিডারেশন বলি। কোনটি? এই কোনটি? কনসিডারেশন। কনসিডারেশন, কনসিডারেশন স্যার। কনসিডারেশন, কনসিডারেশন। জি জি। আচ্ছা। মানে সেভিংস অ্যাকাউন্টে বা স্মার্ট অ্যাকাউন্টে 500, 1000, 2000 যা দেয় জি প্রাথমিকভাবে যে ও টাকাটা আচ্ছা জমা দেয়, আচ্ছা, ও এটাকে আচ্ছা বলা আচ্ছা হচ্ছে। আচ্ছা। জি 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 ও, ওটাকে ওটাকে কি বলা হয় আমি এটা জানতাম না। কনসিডারেশন, কনসিডারেশন মানে বিবেচনা বিবেচনা। নাকি কনফিগারেশন? না, কনসিডারেশন বলছি। কনসিডারেশন, আচ্ছা জি হতে পারে, এটা আমি জানলাম। অর্থাৎ যার থ্যাংক ইউ। বাংলা বিবেচনা, এই তো। আচ্ছা আচ্ছা, বিবেচনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে মিনিমাম, না স্যার, আমি মিনিমাম জিজ্ঞেস করছি আর কি, কনফার্ম হওয়ার জন্য। মিনিমাম ব্যালেন্স বলবো না, মিনিমাম ব্যালেন্স না ওটা, ইনিশিয়াল যে ওটাকে ডিপোজিটটা ওটাকেই রাখলেন বলতেছে আর কি সেটা স্যার, তো একটা কনসিডারেশন মিনিমাম ব্যালেন্স। ডিপোজিট। হ্যাঁ, কনসিডারেশন, স্যার ওই মিনিমাম যেটা বলতেছেন কনসিডারেশন ওটাকে ডিপোজিট। বলতেছে কনসিডারেশন ডিপোজিট স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। According to Negotiable Instrument Act 1881, a dash is a bill of exchange drawn on a specified banker and not expressed to be payable otherwise than on demand. আসলে চেকের এখানে একটা সংজ্ঞা দিয়েছে ওই নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অনুযায়ী। হ্যাঁ, চেক হলো একটা বিল অফ এক্সচেঞ্জ ড্রন অন স্পেসিফাইড ব্যাংকার। আর মানে এটা চেকটা তো একটা ব্যাংকে যেতে হবে তাই না, and not expressed to be payable otherwise than on demand, এটা ডিমান্ড না করা পর্যন্ত পেমেন্ট হবে না। এটা হলো চেকের সংজ্ঞা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অনুযায়ী, ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী। Negotiable instrument means a promissory note, a bill of exchange, or check payable to either or to bearer or order. bearer হতে পারে অথবা অর্ডার হতে পারে। Dash means payment in accordance with apparent tenor মানে মেয়াদ অথবা নির্দিষ্ট কাল of the instrument in good faith and without negligence to any person in possession, যে যার দখলে এটা আছে তাকে পেমেন্ট ইন ডিউ কোর্স, এই যে পেমেন্ট অফ ডিউ কোর্স চলে এসছে। হুম, গুড ফেথ অ্যান্ড উইদাউট নেগলিজেন্স, ঠিক আছে। আর এটার হলো টেনিউরটা দেখতে হবে, টেনিউরটা, এই আর কি, সব দিয়ে আপনি পেমেন্টটা নিশ্চিত করবেন। Where the signature of a check is not genuine, such a check is called forged check, না? এটা ঠিক আছে নাকি বলেন তো, না মতভেদ জি আছে? জি স্যার, জাল চেক, জাল। আচ্ছা, জাল, অর্থাৎ মানে জাল জাল স্বাক্ষর হলেই সিগনেচার, তো এটা জাল চেক। হ্যাঁ। জাল স্বাক্ষর। আচ্ছা আচ্ছা, জি। যদি চেকটা জেনুইন না হয় সেটাকে কি বলে? মানে চেকের পাতাটা মানে ছাপিয়ে টাপিয়ে এনে আপনাকে দিল, সব মিলেছে, কিন্তু চেকটা আপনি দেখছেন যে ওই চেকটা আপনার ব্যাংকের না, ব্যাংকের এটা নাম লেখা আছে ব্যাংকের মতো, এটা ফ্রড ফোর্জারি কিন্তু বলে আর কি, এটা ঠিক আছে, ফ্রড ফ্রড চেক ঠিক ফরজেরি, আছে স্যার, এটাও স্যার ফ্রড চেক হবে আর কি। ফেক ফরজ চেক চেক হবে। ফ্রড করছে আর কি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কারণ হুইচ স্বাক্ষর ছাড়া তো চেকের কোনো মূল্যই নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটাই তো জাল করা, মানে জালের সাথে সম্পর্কিত। জি। যাই হোক, which section of the Negotiable Instrument Act 1881 defines a negotiable instrument? Negotiable instrumentটা 13 নম্বর সেকশনে বর্ণনা করা আছে। এই যে 13 নম্বর সেকশন দেখিয়ে দিই, এই যে 13 নম্বর সেকশন,
এই যে 13 নম্বর সেকশন, এই দেখেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এই যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাজ পার, এখানে সব দেওয়া আছে। হ্যাঁ, 13 নম্বর সেকশন দেখেন। Which of the following is not a type of negotiable instrument under the Act? Currency note, মানে এই প্রমিসরি নোট, চেক এবং বিল অফ এক্সচেঞ্জ হলো নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট, কিন্তু কারেন্সি নোট না। এটা দুইবার এসছে। এ প্রমিসরি নোট মাস্ট বি রিটেন, রিটার্ন, হ্যাঁ। কিন্তু স্যার আগের চুক্তিটা প্রশ্ন একটু আবার যান, স্যার আগের প্রশ্ন একটু আবার যান। প্রশ্ন, আচ্ছা হ্যাঁ বলেন। স্যার, বিল অফ এক্সচেঞ্জ আছে না স্যার? বিল অফ এক্সচেঞ্জ হ্যাঁ একটা শব্দ আছে না স্যার? এখানে অনেক সময় বিল অফ এন্ট্রি হ্যাঁ, দিয়ে দেয়, কারেন্সি না দিয়ে বিল অফ এন্ট্রি দিয়ে দেয়। ও তাহলে এটা সেক্ষেত্রে হ্যাঁ, কারেন্সি বিল অফ এন্ট্রি হলো, তখন এটা হবে না, তখন এটা কারেন্সি নোটের জায়গায় বিল অফ এন্ট্রি দেয়। হবে তখন না। আমরা বিল অফ হ্যাঁ, এন্ট্রিকে আমরা জি সঠিক জি, উত্তরটা তখন এটা দিব। অনেক জায়গায় এটা আসে। হ্যাঁ ওটা খেয়াল না করলে জি জি জি, বিল অফ এন্ট্রি হলো ওই যে যে মালটা ঢুকে পোর্ট থেকে, পোর্টে মাল ঢুকে, তখন এরপর ওই স্যার বিল অফ এন্ট্রিটা আসে, কাস্টমস দেয়, কাস্টমস এর কাছ এক্সপোর্ট থেকে আসে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে, হ্যাঁ, ফরেন হ্যাঁ এক্সচেঞ্জে। জি, ওটা কাস্টমস এর কারেন্সি নোট কাছ না থেকে দিয়ে আসে বিল অফ এন্ট্রি। কারেন্সি না দিয়ে বিল অফ এন্ট্রি দিয়ে দেয়, তাহলে আমরা বিল অফ এন্ট্রিকে সঠিক উত্তর দিব। জি জি, আর তখন তো না দুইটাই হবে যদি কারেন্সি হ্যাঁ, নোট থাকে। এখানে তো নট আছে, তখন তো বিল অফ এন্ট্রি, তখনও বিল অফ এন্ট্রি হবে, নট। আর নেগোশিয়েবল, কিন্তু নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট না ওটা, এটাই আর কি। হুম হুম হুম। A check is valid for স্যার, how many স্যার months from নেগোশিয়েবল date of ইনস্ট্রুমেন্ট, issue? স্যার ট্রাস্ট জি, রিসিপ্ট কি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কিনা? ট্রাস্ট জি রিসিট, স্যার। না না, এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট না, হবে না তো। এটা তো হলো, এটা এটা তো তো হলো ফরেন যে আপনার কারেন্সি এটার এক্সচেঞ্জের সার্ভিস ক্ষেত্রে না, দরকার এটা হয়। ব্যাংকের সার্ভিস তো মনে হয়, হুম। ট্রাস্ট রিসিট হলো ব্যাংকের সার্ভিস, ব্যাংকের একটা সার্ভিস, ওইটা না। আচ্ছা, এ চেক ইজ ভ্যালিড ফর হাউ মেনি মান্থস ফ্রম ডেট অফ ইস্যু, এটা 6 মান্থস, এটা ঠিক আছে। 6 মাস জি আছে স্যার, স্যার। কোন সেকশন বড় সেকশনটা একটু বের করে দেন স্যার, এটা দরকার আছে, এটা পরীক্ষায় আসে সেকশন, কোন সেকশনে এটা বলা হয়েছে, সেকশনটা একটু দেখেন স্যার। এটাই তো 180 দিন। সমস্যা, এটা এটা হলো না, এটা তার প্রশ্ন আছে স্যার, কোন সেকশনে এই এটাকে জিনিসটা, এই হ্যাঁ, না বুঝছি, এই জিনিসটা স্যার আমার একটু গতকালকে আপনার স্যার কনফিউশন ইসলামিক আছে। ইকোনমিক্স এর, স্যার গতকালকে আপনার ইসলামিক হ্যাঁ, ইকোনমিক্স এর যে ইয়াগুলো দিছিলেন পিডিএফ, ওখানে স্যার 3 মাস দেয়া আছে স্যার ওগুলো। হুম, এখন রাইট 3 মাস, ওগুলোর হ্যাঁ মধ্যে ওই 3 মাস জায়গাতে, দেয়া। কোথায় প্রাইভেট যেন ব্যাংকে একটা 6 মাস, জায়গায় এটা ভুল বিভিন্ন আছে। জায়গায় 3 মাস, বিভিন্ন জায়গায় 6 মাস দেখাচ্ছে স্যার। প্রাইভেট ব্যাংকে 6 মাস। 3 মাসের তো বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে সরকারি ব্যাংকের মধ্যে জায়গায় ওই যেগুলো না না, আমি একটু কথা বলি স্যার, 3 মাস হচ্ছে গভর্নমেন্ট সরকারি চেকগুলো, সরকারি ব্যাংক গভর্নমেন্ট চেকগুলো, গভর্নমেন্ট yes, ইনস্ট্রুমেন্ট। 3 মাস। আচ্ছা আর আচ্ছা, প্যারা হচ্ছে লাইফ টাইম। এটা আপনার কথা, এটা করতে হতে পারে না, লাইফ টাইম তো পে অর্ডার, তাই না? জি স্যার, পে অর্ডারের ক্ষেত্রে লাইফ টাইম। জি, এখানে ব্যাংক না, আচ্ছা, স্যার এটা এখানে একটু আপনাদের, স্যার, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। ওটা এটা স্যার দরকার আমার স্যার, একটু পাচ্ছি না মানে, কোথাও, কোন সেকশনে, এটা একটু আমি স্যার কালকে কিছু, বাড়ি করে দিয়েছে। হ্যাঁ এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এই জিনিসটা কোথায় 3 মাস, কোথায় 6 মাস, ডকুমেন্ট সহ গ্রুপে দিবেন। কারণ সার্কুলারটা স্যার, এনে একটা সার্কুলারটা, হ্যাঁ, 6 মাস দিয়ে 3 মাস। সার্কুলার সহকারে দিবেন। কারণ আমি কয়েকটা জায়গায় 3 মাস দেখা সত্ত্বেও আমি তো আর বুঝছি না যে, আমি তো সবসময় 6 মাসের কথা জানি বা না শুনেছি, না দেখেছি। স্যার, হুম, 6 মাসটা ঠিক আছে স্যার, সরকারি চেক 3 মাস, এমনি আচ্ছা, নর্মাল চেক 6 মাস। সরকারি চেক কোনটা, যে ওই যে বিভিন্ন কাজের সেটাই জন্য স্যার। সরকার দেয় না সেটা, স্যার, আমরা যখন স্যার সর- টেন্ডারের জন্য যে টেন্ডারের চেকগুলো জন্য, দেয়। হ্যাঁ ওইটাই, হ্যাঁ, তো সিজিএ চেকগুলো, সিজিএ আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা, যেগুলোর মেয়াদ 3 মাস স্যার, এগুলো তো উল্লেখ থাকে স্যার চেকের নিচে, এটা ভ্যালিড চেকে ফর নিচ্ছি, 3 মান্থস, এটা স্যার ওকে উল্লেখ ওকে, থাকে। ঠিক আছে আর ঠিক যেগুলো আছে, স্যার উল্লেখ থ্যাংক ইউ। থাকে না, সেটা স্যার আমরা 6 মান্থ ধরে নিতে পারবো। আচ্ছা স্যার আচ্ছা, আমাদেরটা যেহেতু স্যার প্রাইভেট ব্যাংকে আমাদের পরীক্ষায় আসবে, আমরা 6 মান্থ দিলে ভালো হয় মনে হয়, জি জি জি, কারণ 6, পরীক্ষাটা তো হ্যাঁ আমাদেরই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা আর তো আমরা তো এই পাবলিক 6 মান্থস পরীক্ষা এর না। প্র্যাকটিস করে আছে, যে কোনো কিছু পড়েনি সেও জানে 6 মাস, তাই না? মানে ছয় আমাদের মাস দিয়ে ক্লায়েন্টও ঠিক জানে যে আছে। 6 মাস, তাই না? বা আমরা যে যে কিন্তু মামলা করি বা ই করি, আমরা তো জানি সেখানেও 6 মান্থ। সেখানেও তো ওই 6 মাসের কথা লেখা আছে, তাই না? 6 মাসে যে 6 মাস হলে তখন স্টেল চেক বলা হয় ওটাকে, তাই না? জি জি, ও 6 মাসের অতিরিক্ত হলে। হুম,
এগুলো গভর্নমেন্ট চেক গুলো স্যার 3 মাস, এই যে এটাই ফাইনাল। এই যে এই যে 138-এ হলো আছে ডিজনার অফ চেক ফর ইনসাফিসিয়েন্সি অফ ফান্ডস ইন দ্য অ্যাকাউন্ট, হ্যাঁ, রেস্ট্রিকশন ইন দ্য রেসপেক্ট অফ এটা ডিজনার অফ চেক, এটা 138-এর এটা মনে রাখেন। হুইচ সেকশন ডিলস উইথ ডিজনার অফ চেকস ফর ইনসাফিসিয়েন্সি অফ ফান্ডস, ঠিক আছে, 138। What is the maximum punishment of dishonor of check under section 138? 1 year imprisonment or fine. A bill of exchange is drawn by the drawer. Which of the following is true about a holder in due course? Acquires the instrument before maturity. Before maturity মানে কি, কে বলবেন? স্যার মেয়াদ উত্তীর্ণের আগেই। ম্যাচুরিটি। মেয়াদ উত্তীর্ণের আগে, হ্যাঁ, জি মানে ওই চেকের যে ব্যাপারটা আছে সেটা, ওই যে এখনই বললেন না 3 মাস 6 মাসের যেটা, সেটা। জি জি জি। হ্যাঁ। The Negotiable Instrument Act 1881 applies to all negotiable instruments. Which section of Act deals with the liability of parties to a negotiable instrument? Section 35. Section 35 এটা পাবে। An instrument that is payable to order or to bearer is termed as negotiable instrument. এটাই হলো negotiable instrument. অর্ডার অথবা বেয়ারারকে এটা পেয়েবল, বইটা তাদেরকে, স্যার চেকের ক্ষেত্রে আর কি, চেকের ক্লাসিফিকেশন অর্ডার অর বেয়ারার। হ্যাঁ, চেক negotiable instrument, negotiable instrument এর ক্ষেত্রে। An endorsement made by writing the name of the endorser only is called blank endorsement. মানে সেই সিগনেচার করে দিল কিন্তু কারো নাম লিখলো না, তাহলে সেটা কি ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট, তাই না? ফাঁকা ঠিক আছে, এটা ফাঁকা রাখা, ফাঁকা চেক যেটা আছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি জন্য করা হয়েছে? এটা অনেক সময় আপনি তো একজনকে দিলেন যে মনে করেন একটা কোম্পানিতে কোনো কিছু না দিলেন লিখে স্যার, বা একজনকে জি, দিলেন শনাক্ত করে যে না। সে কোনো কিছু না যাকে লিখে দেবো। পাঠাবে, হ্যাঁ, যার নামে এটা ইস্যু করবে, মানে স্বাধীনতা, আপনি ওই যে শুনেন, আপনি ওই যে আমাদের আছে না, গিফট চেক আছে না, গিফট চেক, আমাদের গিফট চেকের বিষয়টা দেখেন, যে জি কারো স্যার। নাম যদি না লিখে দেন তাহলে কি হয়, কাউকে দেয়া হলো ওইটা। স্যার আপনি একটু মিউট করে দেন সবাইকে। এটা স্যার নাম লিখেই স্যার ইয়ে করতে ইস্যু করতে হয় স্যার। হ্যাঁ, গিফট চেক গিফট তো চেক, স্যার নাম লিখে দিতে হবে, কারণ এটা তো গিফট করা হতো। কিন্তু হ্যাঁ, এটাতে মনে করেন এটাতে যে আমি আপনি নাম লিখলেন না, নাম লিখলেন না, দিয়ে দিলেন, যে বলে দিলেন যে আহ, একজনের নাম তুমি লিখে নাও, এরকম হতে পারে না? তো সেই ক্ষেত্রে সেই বর্তমানে তো স্যার দেওয়ার আগে ইস্যু করে ফেলতে হয় নামটা, নাহলে তো এটা দেওয়া যায় না ও গিফট আচ্ছা চেকের আচ্ছা, ক্ষেত্রে। না, আর তাছাড়া দেওয়া যায় না। ও আচ্ছা, ওখানে আপনি নাম লিখে রাখেন। না স্যার, আচ্ছা, যাই হোক, দেওয়া যায় না। তারপরে ওখানে আপনি যখন ওই যে যখন চেকটা নিয়ে আসে তখন ওই নামটা আপনি দেখতে পান, জি স্যার, দেখা যায় ওইটা তো নাকি? আচ্ছা বর্তমানে আচ্ছা, হচ্ছে সিস্টেমে ইনপুট করে দিতে হয় গিফট হুম চেকটা, হুম। এটা। আর আগে কি ছিল? আগে ফাঁকা রাখে যেত। আচ্ছা, যাই হোক, ওইটা যাই হোক, গিফট, এটা তো নিজস্ব সিস্টেম। আমি বলছি যে আপনি কারো নাম যদি লিখে না দেন তাহলে সেটাকেই বলে ব্ল্যাঙ্ক এন্ডোর্সমেন্ট। Which section of the act discusses presentment of payment for payment? কোন সেকশনটা প্রেজেন্টমেন্ট অফ পেমেন্ট ডিসকাস করে? 64। মানে এই জায়গাগুলো একটু দেখে রাখবেন, মানে এই প্রশ্ন এই জাতীয় হয় কিনা, হবে কিনা সেটা আমি জানি না, আমি ওইটা পড়ে মোটামুটি এরকম ইম্পর্টেন্ট জায়গাগুলো নিয়ে এই কোশ্চেন গুলো করেছি। What is the consequence of non-payment of the due date of a negotiable instrument? Negotiable instrumenটের ডিউ ডেটের নন পেমেন্টের ফলাফলটা কি? ইনস্ট্রুমেন্ট গেটস ডিজঅনার্ড,
তাই না? ইনস্ট্রুমেন্ট মানে ডিউ ডেটের যদি ডিউ ডেটের মধ্যে যদি পেমেন্ট না হয়ে থাকে তাহলে চেকটা যখন আপনার কাছে আসবে তখন কি এটা ডিজনার হবে, তাই না? Under the in Negotiable Instrument Act 1881, a holder is a person entitled to possess the instrument. মানে ওই ইনস্ট্রুমেন্টটা পজেস করেছে, দখলে আছে। হ্যাঁ, a bill of exchange requires acceptance from the drawee. Drawee মানে কি? ব্যাংক না? drawee মানে ব্যাংক তো। জি স্যার, ব্যাংক। ব্যাংকের অ্যাকসেপ্টেন্স দরকার হয়, মানে যে টাকাটা দিবে আর কি সেটা। জি স্যার। What is the purpose of enhanced due diligence as mentioned in the circular? In the circular বলতে সার্কুলার এখানে উল্লেখ করা হয়নি, মানে সার্কুলার 26 to gather additional information on high risk customers. স্যার একটা প্রশ্ন ছিল, এখন কি সার্কুলার 28 কে কাউন্ট করা হয় যদি মাস্টার সার্কুলার বলে? 28 মাস্টার তো না 26 শুনেন, 28টা হলো নন ব্যাংক, জি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের জন্য। 26 আচ্ছা আচ্ছা আচ্ছা, 26টা ঠিক ব্যাংকের আছে। জন্য। আমরা 26টায় কাউন্ট করব। হ্যাঁ, অবশ্যই ব্যাংক 26টা। জি, হ্যাঁ, থ্যাংক ওটা ইউ। দেখে ওরকমই মনে হয়, কিন্তু ওখানে ভালো করে খেয়াল করতে হবে, হেডিং এ লেখা আছে। What is the purpose of enhanced due diligence as mentioned in the circular? To gather additional information on high risk customers. What is the reporting threshold for cash transaction report? CTR কত? 1 million না? জি জি, 10 লক্ষ। 10 লাখ 10 লাখ স্যার। 1 মিলিয়ন আর কি স্যার, ঠিক আছে। 10 লাখ। How long must bank retain transaction records as per the circular? ট্রানজাকশন রেকর্ডটা কতদিন রাখতে হবে? 5 বছর। 5 বছর, হ্যাঁ। What is a shell bank as defined in the BFIU circular number 26? A bank incorporated in a jurisdiction with no physical presence. যেখান থেকে jurisdiction হয়েছে, যেখান থেকে সে লাইসেন্স প্রাপ্ত হয়েছে সেখানে তার ফিজিক্যাল প্রেজেন্স নাই, এরকম একটা ব্যাংককে বলা হয় শেল ব্যাংক। জি আর একটা উদাহরণ দিলে ভালো হয়। এটার উদাহরণ আমি নাই, এটা কারণ এটার উদাহরণ তো নাই থিওরিটাই আমি জানি, এরকম দেখিনি। যেমন একক ব্যাংকের একটা উদাহরণ আমি দেখেছি কুষ্টিয়ায়, আমি দেখে এসেছি জুবিলি ব্যাংক, একটা পুরানো একটা বিল্ডিং এ। হ্যাঁ, কুষ্টিয়ার কেউ আছে না এখানে? কুষ্টিয়ার কেউ থাকলে তারা জানতে পারে। কুষ্টিয়ার জুবিলি ব্যাংক একক ব্যাংক বা ইউনিক, কি একক ব্যাংকের ইংরেজি কি? ইউনিক স্যার ইউনিট ইউনিট ব্যাংকিং। ইউনিট ইউনিট ব্যাংক। হ্যাঁ, স্যার ইউনিট। জুবলি ব্যাংক কিন্তু শেল ব্যাংকে পড়বে না তো স্যার? করবে না? না না, এটা শেল ব্যাংক ব্যাংক না হচ্ছে তো, এটা ইউনিট একটা ব্যাংক। ব্যাংক মনে হবে, এটা অনলাইনে ট্রানজাকশন হবে, ফ্রিতে কোনো অস্তিত্ব নেই। ওটা কি অস্তিত্ব নাই কোথায়? মনে করেন স্যার আমরা যেমন ব্রাঞ্চ আছে, ওর কোনো হ্যাঁ, ব্রাঞ্চ থাকবে না, ওর কিন্তু ট্রানজাকশন গুলো হবে তো অনলাইনে সব। জি স্যার, যে দেশে নিবন্ধিত ও থাকবে স্যার সেই দেশে কিন্তু স্যার কোনো না ব্যাংক না, থাকবে আমি না তো কাস্টডিতে। ওটার উদাহরণ এই শেল ব্যাংকের উদাহরণ দিইনি। এটাই আচ্ছা মূল স্যার, একক বিষয়। হ্যাঁ, ব্যাংকের। আমি আমি হলো একক ব্যাংক, আমি বললাম যে এটার উদাহরণ চাইলেন না, তো উদাহরণ তো আমার কাছে আপনি নাই। স্যার ইউনিট ব্যাংকের ওইটা দিচ্ছেন উদাহরণ, হ্যাঁ হ্যাঁ কুষ্টিয়ারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুষ্টিয়ারটা আমি একক ব্যাংক বললাম যে একক ব্যাংক ঠিক আছে, জুবলি ব্যাংক ঠিক আছে স্যার, হ্যাঁ কুষ্টিয়া হ্যাঁ, এটা ঠিক আছে। সেটাই সেটাই। শেল ব্যাংকের ব্যাপারটা আমি মানে উদাহরণ হিসেবে বলতে পারবো না কোথায় আছে। অন্য দেশে থাকতে পারে, যেসব দেশে আসলে এই ধরনের বিভিন্ন ধরনের ট্রানজেকশন করে, হয়তো সুইজারল্যান্ড এই সব জায়গায় কাজ করতে পারে, হতে পারে। What is the consequence of non-compliance with BFIU guidelines? BFIU guidelines এর নন কমপ্লায়েন্সের ফলাফলটা কি? লিগ্যাল পেনাল্টিজ হতে পারে, স্যাংশন হতে পারে। How should bank handle transactions involving sanction entitles?
স্যাংশন ইনটাইটেলসে মানে ওই যে জাতিসংঘের যে লিস্ট আছে সেই স্যাংশন ইনটাইটেলসের মধ্যে যদি কেউ ট্রানজেকশন করে থাকে বা এরকম ধরা পড়ে থাকে তাহলে ওই ট্রানজেকশনটা কি হবে, রিপোর্ট টু বিএফআইইউ অ্যান্ড ফ্রিজ দ্য ট্রানজেকশন, তাই না? জি ঠিক আছে। ট্রানজেকশন বলতে আসলে ওই অ্যাকাউন্টকে বোঝাচ্ছে। হুম। What type of transactions should be reported in an STR? What type of transactions? Suspicious and unusual transaction, মানে unusual, যে ব্যবসা যেরকম ব্যবসা করে বা যেরকম স্ট্যাটাস সে অনুযায়ী ট্রানজেকশনটা হয়। Which agency collaborates with BFIU for international AML CFT efforts? মানে BFIU যে ইন্টারন্যাশনাল AML CFT efforts আছে বা অথবা BFIU যে গঠিত হয়েছে, BFIU যে কাজ করে সেটার সাথে ইন্টারন্যাশনালি কোলাবোরেট করে কে? FATF, ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স। এদের 40টা প্রস্তাবনা আছে, ওই প্রস্তাবনার উপর ভিত্তি করে কিন্তু এই BFIU বা বিভিন্ন আমার BFIU কাজ করে। জি স্যার। স্যার বাংলাদেশ তো এটার সদস্য না। এটা সদস্য না? না স্যার। তা হতে পারে, কিন্তু ওদের প্রস্তাবনার উপর ভিত্তি করে এদের কাজ চলে, হ্যাঁ, কারণ ওদের স্ট্যান্ডার্ড গুলো প্রদান করে আর কি। স্ট্যান্ডার্ড গুলো। জি। বাংলাদেশ সদস্য স্যার ব্যামেলকো ইন এ ব্যাংক। APJ। ব্যামেলকো হলো ওভারসিজ AML and CFT compliance at the branch level. What is the role of technology in AML CFT as per BFIU Circular 26 to assist in monitoring and detecting suspicious activities? টেকনোলজির কাজ হলো সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস বা এটাও ডিটেক্ট করা বা মনিটর করা। What is the key principle behind know your customer? KYC এর key principle টা কি? To verify customer identity and assess risk assess করা। What is the primary objectives? What is the primary objective of Bank Company Act 1991? To oversee the operations and stability of banks. Banker stability বা bank প্রতিষ্ঠান। What does Bank Company Act specify regarding directors of a bank? A director cannot hold directorship in more than one bank. What is the minimum capital requirement for banks as per Bank Company Act? এটা আসলে prescribed করে by Bangladesh Bank, prescribed by Bangladesh Bank. Which activity is prohibited for banks under the Bank Company Act? Investing in speculative activities, মানে ফটকাবাজি বা এরকম সন্দেহজনক জায়গায় অ্যাক্টিভিটিস করবে না, ইনভেস্ট করবে না। What activity What does the act mandate regarding non-performing loans? NPLs এর ক্ষেত্রে কি একটা কি ম্যান্ডেট করে? Banks must classify and provision for NPL, ক্লাসিফাই করবে এবং প্রভিশন রাখবে। What does Bank Company Act require regarding the Deposit Protection Scheme? Deposit Protection Scheme এর ক্ষেত্রে Bank Company Act কি প্রয়োজন মনে করে? Bank must provide insurance for depositors fund. ডিপোজিটর ফান্ডের জন্য ইন্স্যুরেন্স প্রোভাইড করবে, তাই না? এটা মনে করে। Who has the authority to inspect the books of accounts of a bank under the Act? Bangladesh Bank. Who has the authority to inspect করার ইন্সপেকশন করার অথরিটি বাংলাদেশ ব্যাংকের আছে। What is the role of capital adequacy ratios under the Act? Capital adequacy ratios to ensure banks' financial stability and risk management. স্যার আগের প্রশ্নটাকে একটু স্যার, বাংলাদেশ ব্যাংক এছাড়াও তো স্যার দুদক, তারপর না আরো দুদক, কিছু আছে না স্যার ওখানে বাংলাদেশ? প্রশ্নটা ছিল অন্য। বুক অফ অ্যাকাউন্টস আলাদা জিনিস। দুদক হলো দুর্নীতি তদন্ত করতে যাবে, আর বাংলাদেশ ব্যাংক হলো একদম লাভ হচ্ছে কোথায়, লস হচ্ছে কোথায়, বুক অফ অ্যাকাউন্টস একদম সবকিছু দেখতে পারবে।
বাংলাদেশ ব্যাংক। দুদক এসে তো ওগুলো দেখবে না। দুদক এসে কোনো একজন লোক দুর্নীতি করেছে কিনা, সেই লোন দুর্নীতি করে লোন দিয়েছে কিনা, বা অর্থ আত্মসাৎ করেছে কিনা, এই ধরনের জিনিসটা আসবে। সেটাও ইন্সপেক্টর। আবার বাংলাদেশ ব্যাংক বলার পর। বাংলাদেশ ব্যাংক না বলার আগে তো দুদক আসবে না। বাংলাদেশ ব্যাংক তদন্ত শেষ করে যখন দুদককে দিয়ে দিবে রিপোর্ট, তখন দুদক আসবে। সেটা তখন ওই কেসটা মানে হ্যান্ডেল করার জন্য, শুধু ওই কেসটা হ্যান্ডেল করার জন্য হ্যাঁ হ্যাঁ দুদক হ্যাঁ আসবে। সিআইডি তে যাই, জি দুদকে যাই, জি যেমন আমাদের ব্যাংকে হ্যাঁ বর্তমানে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জি এটা হলো বুকস অফ অ্যাকাউন্টস, মানে আপনার লাভ লসের একদম ব্যালেন্স শিট থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ হ্যাঁ, এইটা ব্যালেন্স শিট বাংলাদেশ যাচাই ব্যাংক, করে। হ্যাঁ এইটা। ঠিক হোয়াট আছে, ইজ দ্য রোল বুঝতে অফ পারছি। ক্যাপিটাল এডুকেশন, এটা তো বললাম। স্যার হোয়াট ক্যাপিটাল ডাজ দ্য এডিকুয়েসি রেশিও স্যার তো এখন স্যার 12%। কত? 12%। 12%। আচ্ছা, জি স্যার। এইগুলো হলো ওই সার্কুলার অনুযায়ী একটু দেখে নেবেন, হ্যাঁ, কারণ সার্কুলার তো আমার পড়া হয় না। কারণ ওই যে উম, আমি তো দেখলাম যে বেসেল 3 অনুযায়ী মিনিমাম ক্যাপিটাল এডিকুয়েসি রেশিও কত, 10.5। ওটা তো তাই স্যার দেখলাম। ওইটা ছিল 2015-র আগে, অর্থাৎ ব্যাসেল 2 এখন যখন ছিল তখন 8% ছিল। 3, 15-র তারপর পর থ্রিতে ব্যাসেল 3-তে থ্রিতে স্যার 10%, 10। এর 10 সাথে 10 ক্যাপিটাল কনজারভেশন বাফার 2.5% যোগ হয়ে স্যার 12.5 বলা যায় আর কি। কিন্তু ব্যাসেল আন্ডার ব্যাসেল 3 মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে 10। 10 নাকি জি 10.5? 10 স্যার। আর 10 কনজারভেশন বাফার হচ্ছে 2.5%, 2.5। আড়াই। এটা দুইটা আপনার সাথে মিলেই মিলছে, হচ্ছে কিন্তু 12.5। আমি তো দেখলাম 8.8, তারপরে 8-এর সাথে 2.5 মিলে 10.5। এটা একটু দেখেন তো। আচ্ছা, যাই হোক, এটা সার্কুলার অনুযায়ী, মানে এটা তো খুবই চেঞ্জেবল, এই জিনিসগুলো রেশিও গুলো চেঞ্জেবল, কিন্তু ওই সংজ্ঞাটা আমি হলো সংজ্ঞাগুলো পড়বো বা জি, থিওরিটা পড়বো। What does the act সমস্যা নাই স্যার। emphasize about prohibited banking activities? Banks must avoid speculative and non-banking activities. Speculative মানে ফটকাবাজি, মানে সন্দেহজনক। The Bank Company Act 1991 aligns with which international banking standards? কোন, এটা বেসেল ফ্রেমওয়ার্ক, ওই যে বেসেল ফ্রেমওয়ার্কটাকে ফলো করে, তাই না? Which minimum number of members required to form a private company? 2, এটা ঠিক আছে? ঠিক আছে মিনিমাম স্যার, ঠিক আছে। 2 থেকে 50। আর হলো, আর 50 হলো জি, ম্যাক্সিমাম, তাই না? ম্যাক্সিমাম। আচ্ছা, which document defines the internal rules of a company? ইন্টারনাল রুলস হলো আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশন, তাই না? হুইচ অ্যাক্ট গভর্নস কোম্পানিজ ইন বাংলাদেশ? কোম্পানিজ অ্যাক্ট। কোম্পানিগুলো কোম্পানিজ অ্যাক্ট। হু ইজ রেসপন্সিবল ফর মেইনটেনিং অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্টস? কোম্পানি ইটসেলফ, কোম্পানি নিজেই। হোয়াট টাইপ অফ লাইবিলিটি ডু শেয়ার হোল্ডার্স অফ এ কোম্পানি হ্যাভ? লিমিটেড। শেয়ার হোল্ডারদের লাইবিলিটিটা কিরকম? লিমিটেড। জি, লিমিটেড। What type of liability do shareholders of a company have? কয়বার বললাম? আচ্ছা, এটা। Who appoints the first auditor of a company? মানে কে অ্যাপয়েন্ট করে প্রথম? বোর্ড অফ ডিরেক্টরস হলো প্রথম অডিটর অ্যাপয়েন্ট করে, তাই না? Within how many days must a company hold its first annual general meeting AGM after incorporation? ওই যে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন যেটা পেলো, তার 18 মাসের মধ্যে এজিএম করতে হবে। How many directors must sign the financial statements of a public company? মানে কয়জন সাইন করবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে? 2 জন মিনিমাম, 2 জন করলে। Which of the following must be submitted annually by a company to RJSC? Annual report, annual return, sorry, report or return. Which of the following must be submitted annually? এটা কি 2বার আসলো নাকি কয়েকবার? আচ্ছা, এটা 2বার, তাহলে কেটে দিতে হবে। In a contract, consideration must be real and lawful.
মানে চুক্তিতে কনসিডারেশন মানে যে বিষয়গুলো থাকবে সেটা রিয়েল হতে হবে এবং লফুল হতে হবে। In a contract, the person who makes an offer is called offerer. Which of the following makes a contract voidable? Undue influence. Undue influence যদি থাকে মানে চাপ থাকে তাহলে কিন্তু কন্ট্রাক্ট ভয়েডেবল হবে। A contract made under mistake of fact by both parties, both parties একটা কোনো মিস্টেক করেছে তাহলে মিস্টেক অফ ফ্যাক্ট মানে ফ্যাক্ট যদি ভুল হয় তাহলে পরে কিন্তু ভয়েড হয়ে যাবে। কিন্তু কন্ট্রাক্ট মেড উইথ মিউচুয়াল মিস্টেক, যেটা ফ্যাক্টের ভুল না, দুইজনের কোনো ভুল, তাহলে সেটা ভ্যালিড হতে পারে। ভ্যালিড। A stranger to a contract can sue মানে মামলা করতে পারে if he is a beneficiary. The Transfer of Property Act was enacted in the year 1882. এগুলো হলো প্রতিটা আইনের একটা সাল আছে, সালগুলো মনে রাখতে হবে একটু চেষ্টা করে। Transfer of Property Act does not apply to succession or by inheritance. মানে প্রপার্টি যে ট্রান্সফার অফ প্রপার্টি ডাজ নট অ্যাপ্লাই, সাকসেশন অফ ইনহেরিটেন্সটা কিন্তু নাই ওটার মধ্যে। Which of the following is not a type of mortgage under Transfer Property Act 1882? Installment mortgage. আচ্ছা, এটা আমি কিন্তু সরি যেটা আমি বুঝি না এখানে, যেটা হলো যে ইনস্টলমেন্ট মর্টগেজ কি, এটা কেউ জানেন? মানে ধীরে আস্তে আস্তে এটা হলো সম্ভবত কোনো জিনিস তৈরি হচ্ছে, ওই জিনিসটা মর্টগেজ দেওয়া হচ্ছে আস্তে আস্তে, এরকম কিছু কিনা। মানে একটা ফ্ল্যাট তৈরি হচ্ছে, ফ্ল্যাটটা তৈরি হওয়ার পরে মর্টগেজ হচ্ছে, তৈরি না হওয়ার আগে তো মর্টগেজ হচ্ছে না। তাহলে ইনস্টলমেন্ট মর্টগেজ ওইভাবে মর্টগেজ হচ্ছে, আস্তে আস্তে মর্টগেজ হচ্ছে, যেমন ইনস্টলমেন্টে আপনি পেমেন্ট দিচ্ছেন ওভাবে ইনস্টলমেন্ট মর্টগেজ হচ্ছে, এরকম কিছু কিনা। এটাই এরকমই স্যার হতে হতে পারে, পারে, এটাই হতে দেখেই তো পারে, বোঝা জি। যাচ্ছে ধাপে হ্যাঁ, ধাপে আর কি। ধাপে ধাপে হুম। ফ্ল্যাট ক্ষেত্রেই হবে। Who holds possession in a usufructuary mortgage? Usufructuary mortgage is mortgagee. আচ্ছা, ইউজুফ্র্যাকচুয়ারি হলো একটা টার্ম, এই টার্ম যেন ভুলে গেলাম তো। ইউজুফ্র্যাকচুয়ারি সেটি একটি আইনি শব্দ, খাই খালাসি মর্টগেজের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর মানে হলো কেউ যখন সম্পত্তি দখল নেয় সেই সম্পত্তির লাভ যেমন ফসল, ভাড়া বা ভোগ করে যতক্ষণ না ঋণ পরিশোধ হয়। ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। আচ্ছা, এক ধরনের মর্টগেজ আছে, হ্যাঁ সরি আমি দেখলাম তারপর ভুলে গেছি। আহ, এটা হলো এক ধরনের মর্টগেজ, যেটা হলো যে আপনি একটা বাড়ি অথবা একটা সম্পদ বা জমি বা যে কোনো একটা কিছু, এটা মর্টগেজ দিলেন। তাহলে আমরা ব্যাংকে যেমন মর্টগেজ নেওয়া হয়, মর্টগেজ নেওয়া হলেও শুধু কাগজপত্র নেয়, ভোগ করে কে? ওই ক্লায়েন্টই ভোগ করে। কিন্তু এই ইউজিফ্যাকচারি মর্টগেজের ক্ষেত্রে নিয়ে নেবে, যে ঋণ দিবে সেই নিয়ে নেবে, ঋণদাতা নিয়ে নেবে, মানে ভোগ করবে, এবং ওখান থেকে ঋণ শোধ করেও দিতে পারে। এরকম হতে পারে যে টাকাটা যতক্ষণ পর্যন্ত শোধ না করছে ততক্ষণ পর্যন্ত এটা ভোগ করবে, এরকম। স্বর্ণের মতো আর কি স্যার, স্বর্ণের মতো আর কি। স্বর্ণের মতো না, স্বর্ণ থেকে তো আর লাভ হচ্ছে না, কিন্তু স্বর্ণের মতো হতে পারে। ওটা হলো বন্ধক। আর এটা হলো যে মানে আপনার এটা স্যার যেটা থেকে ফসল উৎপাদন জমির হয়, ক্ষেত্রে স্যার পারফেক্ট যেখান হবে। থেকে ইনকাম হয়, সেটাই আপনি স্যার, ভোগ করবেন। বন্ধক না, আমাদের গ্রাম অঞ্চলে সাধারণত দেখা যায় যে জমি জমি অনেক সময় বন্ধক রাখে, যেটা 1 লাখ বা 2 লাখ টাকা ওই জমিটা হুম, নিবে, এবং যে নিবে সেই জমিটা চাষাবাদ করবে এবং টাকাটা নিবে। এবং অনেক হ্যাঁ সময় হ্যাঁ এটা কন্ট্রাক্ট বেসিসও থাকতে পারে, যে টাকাটা হয়তোবা এই 10,000 বা 20,000 টাকা যেটা আসবে সেটা ওই প্রতিটা সিজনে সিজনে ওই টাকাটা বাদ গিয়ে সে বাকি টাকাটা দিয়ে ওই জমিটা ছাড়াই নিতে পারবে। এরকম কিছু হতে হ্যাঁ। পারে স্যার।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইরকমই কিছুটা, যে যে ঋণ দিচ্ছে সে জমিটা নিয়ে নিল, নিয়ে জমি থেকে যে উৎপাদন হলো সেখান থেকে টাকাটা সুদ সহকারে মানে শোধ হয়ে যাবে, যে কদিনে শোধ হবে তারপরে তখন জমিটা আবার ফেরত দিয়ে দিবে, এরকম বিষয়টা। এটা হলো ইউজি ফ্যাক্টরি মর্টগেজ, ঠিক আছে। Under the Transfer Property Act 1882, a person cannot transfer property which they expect to inherit, যেটা ভবিষ্যতে উত্তরাধিকার সূত্রে পেতে পারি, সেইটা ট্রান্সফার করা যাবে না। Under the Transfer Property Act 1882, a conditional transfer must specify condition precedent, মানে পূর্বে এবং পরে, সাবসিকুয়েন্ট, পূর্বে এবং পরের কন্ডিশনটা উল্লেখ থাকতে হবে। আচ্ছা, আমরা কোনো রকম মিডিয়াম শেষ করেছি, আজকে বেশি কথা হয়ে গেছে, সরি। দেখি হার্ডের কি অবস্থা। কঠিন আছে স্যার। আচ্ছা, এম আমরা এর যদি যতটুকু স্যার পারি। অবস্থা হয়, হার্ডের কি অবস্থা হবে? আসলে লটা তাও সব তো ল কভার তো করা লই। সম্ভব হয়নি, হ্যাঁ, 15টা ল, এটা তো সম্পূর্ণ কভার করা সম্ভব হয়নি ভাই, আমি যতটুকু পেরেছি এটা অ্যাড করেছি। তো হুইচ সব সেকশন অফ দ্য লয় অ্যাক্ট, হ্যাঁ সেটা হতে পারে, সেটা যেটা দিয়ে, যেগুলো দিয়েছি এগুলো তো প্রয়োজন মনে হচ্ছে না আপনাদের? অবশ্যই, অবভিয়াসলি স্যার। হুম, হ্যাঁ। Which section of the act deals with noting and protest? Noting and protest. Noting and protest হলো সেকশন 80 1100 এ আছে, হ্যাঁ। নোটিং, আচ্ছা, নোটিং এন্ড প্রোটেস্ট বুঝতে পারছেন? ওই যে চেক, মনে করেন যে হলো ডিজনার হলো, হ্যাঁ, ডিজনার হয়ে একটা নোট দেন না, তখন ওই নোটটা নিয়ে যাই তো মামলা করে, যে ডিজনার হয়েছে, ব্যাংক থেকে একটা নোট দেন না, ডিজনার স্লিপ। ডিজনার স্লিপ, জি ওটাই জি স্যার। সম্ভবত নোটিং অ্যান্ড প্রোটেস্ট। আবার এটা নিয়ে মানে মামলা হবে, তাই না? প্রোটেস্ট মানে মামলা আর কি, এরকমই বোঝাচ্ছে। ওই 100 নাম্বার সেকশনটা একটু দেখবে বিষয়টা এরকম কিনা। প্রোটেস্ট মানে এমনি স্যার প্রতিরক্ষা না? ওখানে ওখানে কিন্তু লেখা আছে নোটারি পাবলিক, কিন্তু আমরা নোটারি পাবলিকের কাছে কি কেউ যায়? ব্যাংকই তো ওখানে নোটিংটা দিয়ে দেয়, যে এবং ওইটা হলো ভ্যালুয়েবল, কারণ কোথায় কোর্টে ওটা ভ্যালুয়েবল। ওইটা ওইটা যে ভ্যালুয়েবল কেন, যে ওটা লিখিতভাবে বলা হচ্ছে যে এটা এই কারণে ডিজনার, কারণ উল্লেখ সহকারে থাকবে, এবং ওইটা উকিল কিন্তু নেয়, তাই না? উকিল মামলা করার সময় উকিল নেয় না? উকিল নেয়। Under which section can summary suit be filed for dishonor of a negotiable instrument? এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টের এই যে কোথায় এই সামারি সুট বা লেখা আছে, এটা হলো 138, সেকশন 138। Which action should be taken if customer's risk level changes? Customer risk level যদি চেঞ্জ হয় তাহলে কি হবে? Update their risk profile and CDD, customer due diligence চেঞ্জ করতে হবে। Which factor is not considered when assessing customer risk? Customer shoe size, কাস্টমারের জুতার সাইজ দরকার নাই, তাই না, জানার রিস্ক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে। কি কি দরকার? কাস্টমারের অকুপেশন, কাস্টমার্স পলিটিক্যাল এক্সপোজার, কাস্টমার্স ট্রানজাকশন প্যাটার্নস। What is the significance of the risk-based approach in AML CFT compliance to allocate resources based on risk levels? What does the BFIU circular number 23 recommends for accounts with incomplete KYC? Incomplete KYC যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে রিকমেন্ড কি? রিকমেন্ড হলো ইনহ্যান্স মনিটরিং অ্যান্ড রেক্টিফিকেশন, মনিটরিং করতে হবে এবং রেক্টিফিকেশন করে ফেলতে হবে। Which of the following is a red flag indicator of money laundering? Red flag হলো unexplained large cash transactions. What should be done if a customer refuses to provide required information? Required information provide যদি রিফিউজ করে একজন কাস্টমার, তাহলে কি হবে? মানে আমি তথ্য দিব না, কি করবেন আপনি? তাহলে ক্লোজ দ্য অ্যাকাউন্ট অ্যান্ড রিফিউজ দ্য ট্রানজাকশন। What penalty does Bank Company Act impose for non-compliance? Non-compliance এর ক্ষেত্রে ব্যাংক কোম্পানি অ্যাক্ট অনুযায়ী কি
heavy fines, suspension, and revocation. Revocation মানে বাতিল, লাইসেন্স বাতিল of the banking license. What does the act state about the classification of loans? Classification লোনের ক্ষেত্রে act কি বলছে? Loans must be classified based on their repayment status. Which of the following is included? Which of the following is included in the governance provisions of the act? Responsibilities of the board of directors and management. ঠিক আছে? Which of the following is included in the governance provisions of the act? Governance provision এ কি আছে এই অ্যাক্টে, মানে আইনে? Which document is required for altering the objects of a company? মানে অবজেক্ট মানে হলো বাইরের মানে কোম্পানির বাইরের যে ডিলিংস গুলো, সেটা কি করে? মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন হলো ভিতরে রুলস এন্ড রেগুলেশন, ঠিক আছে? যে কে প্রেসিডেন্ট হবে, কে সভাপতি হবে, হ্যাঁ, কিভাবে অ্যাকাউন্ট ক্যাশিয়ার নিয়োগ হবে, এই ধরনের হলো আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আর মেমোরেন্ডাম অ্যাসোসিয়েশন হলো কি নিয়ে কাজ করবে, কি উৎপাদন করবে, কার সাথে কাজ করবে, কি ধরনের বাইরের ডিলিংস গুলো, এটা হলো মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন। মানে অবজেক্টিভস এই সেই এগুলো লেখা থাকবে। Which company must hold a statutory meeting? Statutory meeting মানে statutory মানে সংবিধিবদ্ধ, statutory মানে সংবিধিবদ্ধ মিটিং কি? পাবলিক কোম্পানি লিমিটেড বাই শেয়ারস। পাবলিক কোম্পানি লিমিটেড, হুইচ কোম্পানি? হ্যাঁ, পাবলিক কোম্পানি লিমিটেড হলো স্ট্যাটিউটরি মিটিং করতে হবে। What does doctrine ultra vires? Doctrine এটা একটা টার্মস, এই টার্মস এর মানে হলো বিয়ন্ড লিগাল পাওয়ার, মানে বৈধ অধিকারের বাইরে, মানে বৈধ আইনের বাইরে বা বৈধ পাওয়ার যে ক্ষমতার, বৈধ ক্ষমতার বাইরে কোনো কিছু করা, এটা এখানে এই টার্মটা ইউজ করা হয়। Which of the following is not essential for a valid contract? Valid contract এর ক্ষেত্রে নিচের কোনটা এসেনশিয়াল না? ফ্রি কনসেন্ট, লফুল অবজেক্ট, হ্যাঁ, লফুল কনসিডারেশন। কিন্তু রিটেন এগ্রিমেন্ট মানে এটা ঠিক আছে? দ্বিমত পোষণ করেন কেউ এটা বিষয়ে? একমত নাকি? হ্যাঁ, কন্ট্রাক্টটা আসলে মৌখিক হতে পারে। মৌখিক হতে পারে, হ্যাঁ। জি। A contract to do an act impossible at the time of agreement is void. কন্ট্রাক্ট টু ডু অ্যান অ্যাক্ট ইম্পসিবল মানে এমন একটা কাজ যেটা অসম্ভব, সেরকম যেটা কন্ট্রাক্ট করার সময় অসম্ভব, সেরকম তাহলে কন্ট্রাক্টটা বাতিল। According to the Contract Act 1872, revocation of offer is possible before communication of acceptance. মানে হলো যে রিভোকেশন মানে প্রত্যাহার করা, অফ অফার মানে প্রস্তাব প্রত্যাহার করা সম্ভব কার আগে? কমিউনিকেশন অফ অ্যাকসেপ্টেন্সের আগে। According to the Contract Act 1872, silence as acceptance. Silence as acceptance মানে মৌনতায় সম্মতি, এটা ভ্যালিড কখন? যদি prior to conduct indicates so, যদি আচরণগতভাবে এটা আগে থেকে ইন্ডিকেট থাকে, হ্যাঁ, এই নির্দেশনা থাকে বা ইন্ডিকেট করা যায় আগে থেকেই, আচরণগতভাবে এটা ইন্ডিকেট করা যায়, তাহলে পরে এটা এটা ভ্যালিড, ঠিক আছে। Contingent contracts depend on future uncertain events. Contingent মানে আনসার্টেন কোনো কিছুর শর্ত, এটা আরোপ করা যেতে পারে, এটা নির্ভর করে কিসের উপর? ফিউচার আনসার্টেন ইভেন্টস এর উপর। মনে করেন যে আপনাকে কাছে একটা ফি নেওয়া হলো, আর বলা হলো যে আরেকটা কন্টিনজেন্ট ফি, এটা হলো ভবিষ্যতে এইরকম একটা অবস্থায় পড়লে আপনাকে এই টাকাটা দিতে হবে বা এই ক্ষতিপূরণটা দিতে হবে, এরকম যদি কোনো শর্ত, এটা হলো কন্টিনজেন্ট। স্যার এটা কি কন্টিনজেন্ট লাইবিলিটির মতো? হ্যাঁ হ্যাঁ, কন্টিনজেন্ট লায়াবিলিটি বা যে এই শব্দটাই হলো যেখানে আপনি ঢুকাবেন বিষয়টা, সেটা ভবিষ্যতের আনসার্টেন ইভেন্টস এর উপর নির্ভর করবে। জি। In a contract, quantum meruit applies when partial performance is accepted.
partial performance is accepted. এই যে কোয়ান্টাম মিরুটস মানেই হলো এটা একটা টার্ম। এই টার্মের মানে হলো যে মনে করেন যে আপনাকে একটা কাজ দেওয়া হলো, এই কাজটা কমপ্লিট করতে হবে, করলে আপনি 1 লাখ টাকা পাবেন আপনার সাথে, এই হলো কন্ট্রাক্ট। কিন্তু কোনো কারণে আপনি অর্ধেক অথবা মনে করেন যে 80% করে আর করতে পারছেন না, অপারগ হয়ে গেলেন, তাহলে পারে এই জিনিসটা থাকতে পারে যে পার্শিয়াল পারফরমেন্স ইজ অ্যাকসেপ্টেড। হ্যাঁ, কন্ট্রাক্টের মধ্যে এরকম অ্যাপ্লাই করা যেতে পারে। বুঝা গেল? ওয়েজারিং এগ্রিমেন্ট ইজ ভয়েড। ওয়েজারিং মানে ওই জুয়া খেলার মতো, হ্যাঁ, মানে ফটকাবাজি টাইপের এরকম। Which section of the Transfer of Property Act 1882 defines transfer of property? Section 5. Section 5 এ Transfer of Property Act এর Section 5 এ Transfer of Property এর কথা লেখা আছে, ডিফাইন করা আছে। Which of the following is not a valid gift under Transfer of Property Act 1882? Gift of future property, যেটা ফিউচারে পাবেন সেইটার গিফট, সেটা এখানে ভ্যালিড না। When does a gift of immovable property become complete under the Transfer of Property Act 1882? On registration and acceptance, মানে আপনি যদি গিফট অফ ইমুভেবল গিফট মানে প্রপার্টি, ইমুভেবল মানে স্থাবর সম্পত্তি যদি গিফট দিতে চান, তাহলে অবশ্যই রেজিস্ট্রেশন এবং অ্যাকসেপ্টেন্স হতে হবে, অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। কারণ আপনি বলতে পারেন না যে এই ফ্ল্যাট আজকে থেকে আপনার বা আজকে থেকে তোমার, এই ফ্ল্যাটটা দিয়ে দিলাম। এই মুখে মুখে বা লিখিত আপনি একটা কাগজে লিখলে হবে না, রেজিস্ট্রেশন করতে হবে, তাই না? Which mortgage gives the right of sale without court intervention? এটা হলো ইংলিশ মর্টগেজ। এই জিনিসটা উদাহরণ আমি দিতে পারবো না, তবে এই প্রশ্নের উত্তরটা পেয়েছি। এই যে এটা আপনারা দেখবেন, এই জিনিসটা আপনারা সার্চ দিয়ে দেখবেন এই উত্তরটা ঠিক আছে কিনা। হুইচ মর্টগেজ গিভস দ্য রাইট অফ সেল উইদাউট কোর্ট ইন্টারভেনশন? কোর্টের ইন্টারভেনশন ছাড়াই বিক্রি করতে পারবে, সেটা হলো ইংলিশ মর্টগেজ। এটা আপনারা চেক করবেন প্রশ্নের উত্তরটা ঠিক আছে কিনা। Under the Transfer of Property Act 1882, rule against perpetuity applies. Perpetuity মানে চিরস্থায়ী, চিরদিন। Transfer of unborn person মানে রুল এগেনস্ট পারপিচুইটি মানে চিরস্থায়ী থাকবে এরকম একটা জিনিসটা ট্রান্সফার অফ আনবর্ন মানে যে মানুষটা জন্মগ্রহণই করেনি তার কাছে পৌঁছানোর ব্যাপারে এই রুল এগেনস্ট দিস রুল। Under the Transfer of Property Act 1882, a transfer made with intent to defeat creditors মানে ঋণদাতাকে পরাজিত করার বা ঠগানোর ইন্টেনশন নিয়ে, স্পৃহা নিয়ে যদি কোনো কিছু ট্রান্সফার করা হয় তাহলে সেটা ভয়েডেবল, মানে ভয়েড করা যেতে পারে, বাতিল করা যেতে পারে, বাতিলযোগ্য। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ যে শেষ করেছি, হ্যাঁ, মোটামুটি 10:30টার মধ্যে শেষ করে ফেলেছি। মানে আপনার এখানে যে উপকারটা আমার মনে হয় হচ্ছে যে আপনাদের নিজে পড়লে যেটা হতো এখান থেকে শুনে একটু মনে রাখাটা একটু সহজ হচ্ছে, তাই না? আমার কাছে এটা মনে হয় এই উপকারটা আপনি পাচ্ছেন। আর অতিরিক্ত কিছু দিতে পারছি না, কারণ হলো যে সময়ও কম, প্রতিটা বিষয়ে আমি তো এক্সপার্ট না, কিন্তু বিষয়টা এরকম যে আমি আগে পড়েছি, আপনারা হয়তো যদি পড়তেন তাহলে আপনারা আমার চেয়ে বেশি জানতেন। স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তো এইটা আপনাদের সাথে একসাথে আসলে পড়াশোনা করছি, আমিও আপনাদের সাথে পড়াশোনা করছি। এইটাই আপনাদের সুবিধা যে আপনারা এটা স্টাডির একজন পার্টনার পাচ্ছেন, হ্যাঁ, একসাথে হতে পাচ্ছেন, এইটাই এখানকার বেনিফিট। স্যার সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমরা গ্রুপ স্টাডির মতো স্টাডি করতেছি স্যার, হ্যাঁ, যেটা আসলে গ্রুপ আমাদের স্টাডিটা এইটাই অফিসিয়াল কাজকর্মের পরে আসলে সম্ভব না স্যার, যেটা সম্ভব আপনার না। মাধ্যমে আমরা স্যার 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারতেছি, এটা অনেক কিছু হ্যাঁ, স্যার। হ্যাঁ, হ্যাঁ, এইটাই উপকার যে একসাথে গ্রুপ স্টাডিটা হচ্ছে, গ্রুপ স্টাডির মতোই করছি। তবে সুবিধা হলো যে আমি এই জিনিসগুলো একটু আগে স্টাডি করার কারণে আরেকটু ক্লিয়ার করতে পারছি, বা ইংলিশটা জি একটু স্যার। ভেঙে দিচ্ছি, এইটা নলেজ তো শেয়ারিং আর কি। নলেজ শেয়ারিং। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম।
স্যার আগামীকাল আগামীকাল কোন সেকশনটা নেবেন স্যার? আগামীকাল পরেরটা বলেন তো, সিরিয়া পরেরটা কি নিয়ে আছে? আচ্ছা আচ্ছা। স্যার প্রোডাক্টস এন্ড পরেরটা কি আছে? সার্ভিসেস অফ ইসলাম ব্যাংকিং। সার্ভিস, হ্যাঁ এইটা, ওইটা প্রোডাক্ট এন্ড এটা সার্ভিসেস মোটামুটি এটা আপনারা অনেক কিছু জানেন। এটা একদম অনেক আপনাদের কিছু জানেন। কাজ থেকেই আসবে, মানে অ্যাক্টিভিটি থেকেই আসবে। তারা আগামীকাল 5 তারিখ থেকে মনে হয় একটা এটা পরীক্ষা এটা না কি একটা আপনারা আমার চেয়ে বেশি জানেন। কি করেছে আচ্ছা 5 তারিখে ইনশাল্লাহ কালকে সকালে শুরু করব, দেখি তাই 7টার সময় পরীক্ষাটা হবে। হ্যাঁ আমি নোটিশ দিব। হ্যাঁ বলেন। স্যার এটা কি সন্ধ্যা স্যার সব 7টায়? বিষয় জি নিয়ে? জি, সন্ধ্যা 7টায় স্যার সব বিষয় নিয়ে? সব বিষয় নিয়ে। হ্যাঁ সন্ধ্যা 7টা থেকে নামাজ। আচ্ছা স্যার একটা বিষয় ছিল, এটা আমরা হচ্ছে ফর্মালি ক্লাসটা শেষ করলাম।